7 দিন কেটে গেছে। আজ শুক্রবার। জুম্মার নামাজ শেষে বাড়ির পথে হাঁটছে অভি। তাদের বাড়িতে উঠান আছে। উঠানের একপাশে রাস্তা, অন্য পাশে টিনের দোচালা বাড়ি। তাদের এলাকাটাও গ্রাম্য। দেখলে মনে হবে এখানে এখনো সভ্যতার আলো পৌঁছায়নি। অভি রাস্তা থেকেই শুনতে পেল, বাড়ির ভেতর থেকে তর্কাতর্কির আওয়াজ আসছে। সে দ্রুত ঘরের দিকে পা বাড়াল। জহুরা বেগম পারছেন না, দোলার গালে ঠাস ঠাস করে বসিয়ে দেন। অনেকটা রেগে গেছেন তিনি। রাগের কারণ, দোলাকে বলেছিলেন ভাত বাড়তে, দোলা স্পষ্ট জবাবে বলেছে, আমি পারতাম না। আপনি বাড়েন, সামান্য ভাতটাও আমার বাড়তে হইব। জহুরা বেগম দোলার দিকে বিস্মিত নয়নে ক্ষণকাল তাকিয়েই রইলেন। 1 সপ্তাহ হয়েছে এসেছে, আর এখনই তার মুখের উপর না বলা। দোলাকে তিনি কিছু বলেননি, কিন্তু একা একাই রাগে গোজগোজ করতে লাগলেন। দোলাকে উদ্দেশ্য করে এটা সেটা অনেক কথা শুনিয়ে দিলেন। দোলা কোনো জবাব দিল না। চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে রয়েছে। অভিকে উঠানে দেখতে পেয়ে জোহরা বেগম দৌড়ে আসেন। তারপর বলেন, দোলার কত সাহস বেড়েছে সব শুনে অভি নির্বিকার। ঘরে এসে গা থেকে পাঞ্জাবিটা খুলতে খুলতে নিস্তরঙ্গ গলায় অভি বলল, আম্মার মুখের উপর কথা কইও না। দোলা উঠে বসল, তাই বইলা উনি যাই বলবো সব করতে হইব? আমার এইটা কি শরীর না? বুঝাইয়া বলবা, ডাইরেক্ট মানা করবা না, নাইলে তোমারই খারাপ লাগবো। এই যে কত উল্টাপাল্টা কথা বলতেছে, খারাপ লাগতেছে না শুনতে? দোলা ধীর স্বরে বলল, লাগতেছে। এই জন্যেই বললাম, বুঝাইয়া বলবা। তাইলে বুঝবো। উনি জীবনেও বুঝবো না। আপনের আগের বউরে বুঝছিল? বলেন। ওর কথা এর মধ্যে আসতেছে কেন? গতকাল পাশের বাসার টুম্পা ভাবির থেইকা সবই শুনছি আমি। সে বলছে আমারে সবকিছু। আপনের আগের বউ কারো সাথে ভাইগা যায় নাই। তার বাচ্চা হইতো না এই জন্যে আপনি মাইরা ঘর থেইকা বাইর কইরা দিছেন। কথা কি সত্যি না? অভি একটুক্ষণ চুপ থাকে। তারপর বলল, হুম, সত্যি। আর আপনের মায় বিয়ার আগে কইছে, অন্যজনের লগে গেছে গা। যাই হোক, তারে ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার কি একদম বন্ধা কইছিল তারে? ডাক্তার দেখায়নি। তাইলে বুঝলেন কেমনে হে মা হইতে পারবো না? এত কিছু তোমার যাইনা লাভ কি? চুপ থাকো। ভাত দিবা না? দোলা চুলগুলো হাতখোপা করে নিল। তারপর এগিয়ে এসে অভির 2 কাঁধে তার হাত জোড়া তুলে দিয়ে গায়ের সঙ্গে গা মিলিয়ে দাঁড়ালো। অভি টাল সামলাতে দোলার কোমরে নিজের হাত গুজে দিল। দোলা আহ্লাদি কণ্ঠে বলল, যদি আমার কোনোদিন বাচ্চা না হয়, তাইলে কি আমারেও মাইরা ভাগাইয়া দিবেন? এগুলা কইও না তো, ভাত দিতে আসো, বলে কোমর থেকে হাত ছাড়িয়ে নেয় অভি। ঝাঁকি দিয়ে দোলাকে সোজা করে নিজে সরে যায়। প্যান্ট বদলানোর জন্য লুঙ্গিটা তুলে নেয় আলনা থেকে। দোলা মুখ বাঁকিয়ে বলল, কোনো রসকস নাই। কেমন ব্যাটা মানুষ। মাবুদ। তারপর গটগট আওয়াজ তুলে বেরিয়ে যায় ঘর থেকে। অভি হাসে, নিঃশব্দ সেই হাসি। দোলাকে এই অল্প কদিনেই দারুণভাবে মনে ধরেছে তার। এই মেয়েটি রজনীর চেয়েও ভীষণ মিষ্টি। কি ডাগর ডাগর চোখ। এরকম একটা মেয়েকে আগের জামাই কি করে ধরে ধরে পিটাতো? কে জানে। অভি ভাবনা স্থগিত করে। বিকেলের দিকে দোকান দেখতে যেতে হবে তাকে। দোলার বাবার দেওয়া 3 লাখ টাকা দিয়ে একটি মুদি দোকান সঙ্গে ফ্ল্যাক্সিলোডও করা হবে এমন একটি দোকান দিতে চায় অভি। ইতিমধ্যে কয়েকটি ভালো জায়গায় দোকান দেখা হয়েছে। আজকে আরও একবার দোকানের খোঁজে বের হবে। দোকান দিলেই তো হবে না, ভালো প্লেসে দিতে হবে। মাত্র কয়েকটা দিন, অথচ রজনী অর্থীকে দেখলে মনে হয় এদের পরিচয় না জানি কত আগের। অর্থী যে কিনা সবসময় গম্ভীর মুখে থাকত, মেপে কথা বলা ছাড়া একটি শব্দ উচ্চারণ করত না, নিজের পাপার সঙ্গেও যে দূরে থেকে মিশত, সবসময় একাকিত্বের জগতে বিচরণ ছিল যার সেই অর্থী আজ রজনীর সাথে মিলে প্রাণ খুলে হাসে। রজনীর সঙ্গে থেকে থেকে কত যে পাগলামি শিখেছে। সেদিন অনেক রাত করে বাড়ি ফিরে আদ্র। একটা ম্যাগাজিনের ফটোসেশন ছিল। বাড়ি ফিরেই লম্বা সময়ের শাওয়ার নেয় সে। তারপর যেই না ওয়াশরুম থেকে বের হবে, অমনি অর্থী দরজার একপাশ থেকে, ভাউ বলে চেঁচিয়ে লাফিয়ে সামনে আসে। তার পা অবধি লম্বা সাদা ফ্রক। মেঝেতে ফ্রকের শেষাংশ গড়াগড়ি খাচ্ছে। চোখ মুখ অত্যন্ত সাদা। আদ্র পরে জেনেছে, ওগুলো পাউডারের কর্ম। চুলগুলো সামনে এনে একদম ছোট্ট ভূত সেজেছিল অর্থী। সত্যি বলতে, আদ্র ভীষণ চমকে উঠেছিল। বুকের ভেতর আচানক ভূমিকম্প হয়। সে আতকে লাফিয়ে উঠে পেছনে সরে যায়। তাই দেখে খিলখিল হাসিতে ভেঙে পড়েছিল অর্থী। এগাল ওগাল হাসি, পেট চেপে হাসছিল। আর একটু হলেই গড়াগড়ি খাবে এমন অবস্থা। আদ্র, রাগ হয়েও হয় না। এত উৎফুল্ল কখনো দেখা হয়নি অর্থীকে। তাই সে রাগ চেপে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করেছিল, এসব কার কারসাজি অর্থী?
অর্থি হাসতে হাসতেই জবাব দিয়েছিল, নোনা মা। অর্থি না বললেও আদ্র বেশ ভালো করেই বুঝেছিল, এসব রজনীর শেখানো। রজনী ছাড়া আর কেই বা আছে এত দুষ্টবুদ্ধি সম্পন্ন এই বাড়িতে? কার সাহস আদ্রকে ভয় দেখায়? আদ্র মৃদু শ্বাস ফেলে সেদিন রাতে ঘুমোতে যায়। তবে ভালো ঘুম হয়নি বেচারার। ঘরের বাতি জ্বালিয়ে ঘুমানোর পরেও একটু পর পর ঘুম ভেঙেছিল তার। অর্থির হঠাৎ অমন আগমন তাকে সত্যি বেশ ভয় পাইয়ে দিয়েছিল। বিকেলের পরপরই আদ্র বাড়ি ফিরে আজ। নাইট টাইম শুটিং ছিল আজকে। কিন্তু নায়িকার মায়ের হঠাৎ অসুস্থতায় শুটিং অফ করে দেওয়া হলো। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নেয় আদ্র। চয়ন নামের একটি ছেলে এসে তাকে কফি দিয়ে গেল। অন্তরাকে বদলে চয়নকে রাখা হয়েছে, আজ নিয়ে 3 দিন। সেই রাতে অন্তরাকে বেশ করা ভাবেই আদ্র ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, যেন রজনীকে আর কখনো কোনো অপমানজনক কথা না বলে। আর রজনীর কাছে মাফ চায়। অন্তরা মাফও চায়নি, উল্টো আবারও রজনী অর্থির সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। সে বলেছে, রজনী অর্থির নোনা মা না, আসল মা হতে চায়। এই জন্যে এত গলায় গলায় ভাব লাগাচ্ছে। আদ্র সাহেবও নাকি রজনীকে প্রায়োরিটি দিয়ে মাথায় তুলছে। সঙ্গে আরও নোংরা নোংরা কথা। যা শুনে আদ্র ব্রক্ষতালু রাগের আগুনে জ্বলতে শুরু করে। সে তৎক্ষণাৎ অন্তরার চাকরি আউট করে দেয় এবং চয়ন নামের এই ছেলেটিকে রাখে। অন্তরা যাওয়ার আগে কনফেস করে যায়, সে আদ্রকে কখনো নায়কের চোখে দেখেনি, দেখেছে প্রেমিকের চোখে। সে আদ্রকে ভালোবাসে। আদ্র হেসেছিল এসব শুনে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে কতই না এরকম পাগল দেখেছে সে তার জন্য। অন্তরাকে বিদায় করার জন্য রজনী খুশি হয়েছে কি হয়নি তা বোঝা না গেলেও, অর্থি যে দারুণ খুশি হয়েছে সেটা স্পষ্টই বোঝা গেছে। এসব 7-5 ভাবতে ভাবতেই কফিটা শেষ করে আদ্র। তারপর অর্থির খোঁজ করে। অর্থির রুমে সে নেই, অর্থির জন্য যে আলাদা খেলার ঘর আছে, সেখানেও সে নেই। গেল কোথায়? রজনীর রুমে এসে একবার ঘুরে গেল আদ্র, ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আদ্র একটু অবাক হলো। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দ আদ্র কানে আসছে। আষাঢ় মাস, যখন তখন বৃষ্টি গড়িয়ে নামে। চয়নকে দেখা গেল, কখন নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে। আদ্র কিছু বলার আগেই চয়ন বিনীত স্বরে বলল, স্যার, কাকে খুঁজছেন? অর্থি কোথায়? ছোট ম্যাডাম তো রজনী ম্যামের সঙ্গে আছে। কোথায় আছে? ছাদে। ছাদে। আদ্র অবাক, তারপরই এক প্রকার ছুটে ছাদের দিকে গেল। বাহিরে সবকিছু ভাসিয়ে নেওয়া বৃষ্টি নেমেছে, আর এরা জন ছাদে করছেটা কি? আদ্র এত রাগ হয়। মনে মনে সিদ্ধান্ত নেয়, আজকে রজনীকে কিছু করা কথা বলবে। তার জন্যে অর্থির যদি কোনো ক্ষতি হয়, তবে আদ্র একদম ছেড়ে কথা বলবে না। ছাদের মধ্যিখানে সিমেন্টের বড় ছাতা, সেই ছাতার নিচে গোল টেবিল, তার উপর পা ঝুলিয়ে বসে রয়েছে ছোট্ট অর্থি। তার গায়ে আসমানি রঙের হাতাকাটা ফ্রক, এলোমেলো চুলগুলো ঘাড়ের উপর এসে পড়েছে। বাতাসের তোড়ে বৃষ্টি একবার এক দিকে বেঁকে যাচ্ছে। বাতাসে উড়ছে অর্থির চুলগুলো। দারুণ মিষ্টি দেখাচ্ছে তাকে। রজনী কোথায়? আদ্র ছাদের দরজায়। একটা ছাতা না আনলে অর্থির কাছে যাওয়া যাবে না। আদ্র ছাতার জন্য যেই না নিচে নামতে যাবে, অমনি শুনল একটা উৎসুক কণ্ঠস্বর। আদ্র ফিরে তাকিয়ে স্তব্ধ বনে গেল। রজনী এই বাড়িতে এসেছিল একদম এক কাপড়ে। তার সাথে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। তাই আদ্র পরদিনই একজন লেডি সেলার ঘরেই নিয়ে আসে। তার থেকে রজনী নিজের পছন্দমতো কিছু কাপড় রেখে দেয় পরার জন্য। তন্মধ্যে কয়েকটা শাড়িও ছিল বোধ হয়। সেই শাড়িগুলোরই একটি এখন তার গায়ে। শাড়িটির রং একদম সাদা। সাদা জমিনে সাদা পাথরের অল্পস্বল্প কাজ। চুলগুলো হাত খোপা করা। তার মাথা বেয়ে বৃষ্টির জল প্রথমে ভ্রুতে, তারপর চোখের পাতায় গড়ায়, পলক ফেলতেই জল ফোঁটা টুপ করে ঝরে যায়। কি অপূর্ব! বিমোহিত চোখজোড়ায় ঘোর লাগে। প্রকৃতি এমনি, তার নিজস্ব জাদু বলে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা তার আছে। রাত দেখলে মনের গহীনের লুকায়িত দুঃখগুলো আপনাতেই বেরিয়ে আসে। আবার পরন্ত বিকেলের নির্মল বাতাসে মানুষের শরীরে এক ধরনের আবেশ তৈরি হয়। সকালের প্রথম সূর্য দেখলে কর্মক্ষমতা কেমন যেন দ্বিগুণ হয়ে যায়। আবার বৃষ্টি দেখলে ছেলে বুড়ো সবাই বাচ্চা হয়ে যায়। রজনী বাচ্চাদের মতন দিকে হাত তুলে গোল গোল ঘুরে। তারপর থামে, হাসে। বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে তার হাসির শব্দ মিলে এক অন্যরকম মায়াজাল তৈরি করছে। সেই মায়াজাল থেকে বেরিয়ে আসা কঠিন, বিশেষত পুরুষদের জন্য। আদ্র নিজের অজান্তেই ছাদের গায়ে পা রাখল। এক পা করে একটু এগোতেই খোলা আকাশের নিচে এসে পড়ল সে। বৃষ্টির ফোঁটা বেগ নিয়ে তার গায়ের উপর পতিত হতেই আদ্র হুঁশ ফিরে আসে। সে আকাশের দিকে চমকে তাকাতে গিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে। ঠিক তখন আবার ভেসে আসে রজনীর কণ্ঠস্বর, আপনিও ভিজবেন?
এদিক আসুন। ভালো লাগছে, তাই না? শোনা যায় অর্থি গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ইয়ে, পাপাও ভিজবে, পাপাও ভিজবে। আদ্র ধীরে ধীরে চোখ মেলে তাকালো। রজনী ততক্ষণে দোলনায় গিয়ে বসেছে। নিজেই নিজেকে দোল দিতে লাগলো। কিন্তু রজনীর চোখমুখ দেখে মনে হচ্ছে, দোল খাওয়ায় মজা পাচ্ছে না। সে উঠে আসে। আদ্র কাছাকাছি এসে বলল, আপনি এরকম ভ্যাবদার মতো দাঁড়িয়ে আছেন কেন? এক জায়গায় স্ট্যাচু হয়ে ভিজতে থাকা আবার কোন ক্যাটাগরির ভেজার স্টাইল? আদ্র বলল, আমি ভিজতে আসিনি। ওমা তাহলে কেন এসেছেন? বলে এক হাত গালের সঙ্গে ঠেস দিল রজনী। কেমন পাগলাটে পাগলাটে ভাব তার। বৃষ্টি দেখে এই মেয়ে খুশিতে পাগল হয়ে যায়নি তো? আদ্র সন্দেহ হয়। অনেক ভিজেছেন, এখন নিচে চলুন। না, যাব না, আর একটুক্ষণ থাকি। অনেক তো ভিজলেন, অর্থির ঠান্ডা লেগে যাবে তো। আপনার কারণে ও নিচে যাবে না। আপনি গেলে ও যাবে। ও তো ছাতার মধ্যে আছে রে ভাই। ঠান্ডা লাগবে না। ভাই, ভ্রু কুচকালো আদ্র। তো কি, জান ডাকবো? আপনি আমার জান, বলে হো হো শব্দে হাসিতে মেতে উঠে রজনী। আদ্র এবার ড্যাম শিওর, এই মেয়ের মাথার দু একটা তার ছিঁড়ে গেছে। যেরকম বৃষ্টি আসলে কারেন্টের তার ছিঁড়ে যায়, ওরকম। আদ্র অনুরোধ করল, আপনি অনেকক্ষণ যাবৎ ভিজছেন। আপনার পুরো শরীর ভিজে জবজব করছে। আপনি আমার শরীরও দেখেছেন? দুই ভ্রু নাচিয়ে প্রশ্ন করে রজনী। আদ্র থতমত খেল। না মানে, আর কি দেখেছেন? বলুন, আর কি কি দেখেছেন? আমি আপনার কিছুই দেখিনি। ফর গড শেক, নিচে চলুন। যাব না, বলে দোলনায় গিয়ে বসে রজনী। আদ্র দীর্ঘশ্বাস ফেলে ছাতার মধ্যে গিয়ে ঢোকে। অর্থিকে বলল, মামনি নিচে চলো। কেন পাপা, আমি আরও থাকবো। ঠান্ডা বাতাস দিচ্ছে, একটু পর সন্ধ্যা নামবে। নামুক, নোনা মায়ের সঙ্গে যাব। আদ্র রাগ রাগ কণ্ঠে বলল, তোমার নোনা মা পাগল হয়ে গেছে। উনি নামবেন না, তুমি আসো। উহু, নোনা মা থাকলে আমিও থাকব। উনি ভিজবে, আমি দেখব। তুমি যাও পাপা, ডিস্টার্ব করো না তো। আদ্র হতবাক। এরই মধ্যে অর্থিকে একদম হাত করে নিয়েছে। তার মেয়ে, অথচ তারই কথা শুনছে না। আদ্র মেজাজ খারাপ হয়। সে আবার রজনীর কাছে গেল। রজনী দোলনায় পা ঝুলিয়ে বসে বসে গুনগুন করছে। আদ্র গিয়ে বলল, আপনি নামবেন না? না, সঙ্গে সঙ্গে উত্তর দেয় রজনী। শেষবারের মতো বলছি, আপনি নামবেন কি না? রজনী কি যেন ভাবল, তারপর বলল, নামব। আগে আমাকে কয়েকবার জোরে জোরে দোল দিন, তারপর। মানে কি? মানে আমি দোলনায় ভালোমতো চড়ে তবেই নিচে নামব। আদ্র এতটা রাগ লাগছে যে, তার ইচ্ছে করছে গটগট করে নিচে চলে যেতে। তারপর যত ইচ্ছে তত ভিজত এই মেয়ে। কেউ মানা করত না, কিন্তু সমস্যাটা হচ্ছে অর্থি। রজনী না নামলে ও নামবে না। আবার ওকে ছাদে এই পরিবেশে রেখে আদ্র শান্তি পাবে না। আদ্র নিজেকে চিপায় পড়া অবস্থার মতন লাগছে। সে নিজের ক্রোধ সামলে রজনীকে কয়েকবার জোরে জোরে দোল দেয়। রজনী হইচই করে পুরো ছাদ মাতিয়ে দোল খেতে লাগল। বৃষ্টির ধারা তখনও ভূমিতে পতিত হচ্ছে। ছাদে ইতিমধ্যে গোড়ালি সমান পানি জমে গেছে। পানি সরছে না কেন? একবার দারোয়ানকে ইনফর্ম করতে হবে বিষয়টা ভাবে আদ্র। দোল থামিয়ে আদ্র বলল, এবার হইছে? এখন চলেন। যাব না, বলে ফিক করে হেসে উঠে রজনী। আদ্র আগুন গরম চোখে তাকালো। কিছু কঠিন কথা বলতে যাচ্ছিল, তার আগেই রজনী উঠে দাঁড়ায়। গাল ভর্তি হাসি নিয়ে বলে, যাচ্ছি। আর জ্বালাব না। রাতের খাওয়া শেষে অর্থির ঘরে উকি দেয় আদ্র। অর্থিকে ঘুম পাড়াচ্ছে রজনী। তার গায়ে হালকা বেগুনি রঙের সুতি থ্রি পিস। আদ্রকে দেখে রজনী জোরসর হয়ে উঠে দাঁড়ালো। আদ্র বলল, অর্থি ঘুমিয়ে গেছে? আপনি এরকম গুটিসুটি মেরে আছেন কেন? হোয়াট হ্যাপেন্ড? রজনী অপরাধী কণ্ঠে বলল, সরি। ওই সময়ে আপনার সাথে কেমন বেয়াদবের মতো আচরণ করেছি। আসলে বৃষ্টি আমার খুব পছন্দ। তাই খুশির ঠেলায়, খুশির চোটে আপনার মাথা বিগড়ে গেছিল। আপনি পাগল হয়ে গেছিলেন, তাই তো? হাসি হাসি মুখ করে প্রশ্ন করল আদ্র। রজনী লজ্জা পেয়ে মাথা ঝাঁকালো, মুখে কিছু বলল না। ইটস ওকে, পাগলদের আচরণ ধরতে নেই, তাই আমি আপনাকে মাফ করে দিয়েছি। ধন্যবাদ। আদ্র চলে গেল। রজনী আরও কিছুক্ষণ অর্থির সঙ্গেই থাকল। তারপর অর্থির শরীর ভালোমতো চাদরে ঢেকে দিয়ে সে নিজের ঘরের দিকে পা বাড়াল। তার শরীরটা কেমন যেন লাগছে। সত্যি না জ্বর ওঠে। অনেকদিন পর এত ভিজল রজনী। একটার দিকে আবার ঝমঝম শব্দ হয়। আদ্র বুঝল বৃষ্টি পড়ছে। সে তখনও ঘুমোয়নি। ল্যাপটপে শুয়ে শুয়ে মুভি দেখছিল।
আদ্র উঠে ঘরের জানালাগুলো আটকে দেয়, তখনই ভীষণ আলোয় সারা আকাশ আলোকিত হয়ে ওঠে। কানে তালা লাগানো শব্দে বিদ্যুৎ চমকায়। আদ্র দ্রুত জানালা আটকে অর্থির ঘরে গেল। অর্থি ঘুমোচ্ছে। বজ্রপাতের শব্দ সে শুনতে পায়নি। গাঢ় গভীর ঘুম। আদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, রজনীকে ডেকে বলবে অর্থির সাথে ঘুমানোর জন্য। পরে যদি জেগে যায় বাচ্চাটা। আদ্র তৎক্ষণাৎ নিচে নামে। পুরো ডাইনিং স্পেসে মৃদু হলুদাভ আলো। বাড়ির সবাই ঘুমোচ্ছে। আদ্র রজনীর দরজায় 2 বার টোকা দিল। কিন্তু রজনীর কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। আদ্র দরজায় আস্তে করে ধাক্কা দিতেই দরজার পাল্লা খুলে গেল। আদ্র ঘরের ভেতর উকি দিয়ে দেখল, কেমন কাচুমাচু হয়ে ঘুমোচ্ছে রজনী। গায়ের উপর মোটা চাদর। আদ্র কোনো কিছু না ভেবেই ঘরে ঢুকল। রজনীকে কয়েকবার ডাকার পর রজনী সাড়া দেয়, হু। তারপর আবার ঘুম। আদ্র কাছে যেতেই বুঝতে পারে, রজনী ঠিক নেই। সামথিং ইজ রং। আদ্র আলতো ভাবে রজনীর কপাল ছুতেই চমকে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত গরম। আদ্র কোনো কিছু ভাবল না। রজনীর একদম কাছে গিয়ে দাঁড়াল। মৃদু স্বরে বারবার রজনীর নাম ধরে ডাকল। কিন্তু রজনীর কোনো সাড়াশব্দ নেই। আদ্র বেশ চিন্তিত হয়ে পড়ল, সেই সঙ্গে রাগও লাগল। সে মানা করেছিল ভিজতে, তবুও ভিজেছে। এখন বুঝুক মজা। আদ্র চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তার বাম হাত ধরে দাঁড়িয়ে আছে অর্থি। অর্থির ছোট্ট মুখখানায় চিন্তার চিহ্ন ফ্যাকাশে দেখাচ্ছে। বাহিরে বৃষ্টি নেই, তবে বাতাস বইছে মধ্যম গতিতে। নাসির উদ্দিন একবার এই মাথায় হেঁটে হেঁটে যাচ্ছেন, আরেকবার ওই মাথায়। মোতালেবকে জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে। রজনীর ঘর থেকে ডাক্তার মহিলা অনুপমা বের হতেই মোতালেব তার সামনে গিয়ে দাঁড়াল। প্রশ্ন করল, সিস্টার কি বাইচা যাব ম্যাডাম? অনুপমা ভ্রু কুঁচকে বললেন, সামান্য জ্বরে কেউ মারা যায়, শুনছেন? ইয়ে, মানে? লজ্জিত ভঙ্গিতে তার সামনে থেকে সরে এলো মোতালেব। আদ্র ক্রূর দৃষ্টিতে একবার মোতালেবকে দেখে নিল। তারপর অনুপমার দিকে এগিয়ে গেল। কি অবস্থা? আগের চেয়ে ভালো। হঠাৎ টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যাওয়ায় সেন্সলেস হয়ে গেছিল। চিন্তার কারণ নেই। আপাতত অনেকটা সুস্থ আর টেম্পারেচারও নেমেছে। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে আর ওষুধ খেলেই শরীর ঠিক হয়ে যাবে। ওহ, স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্র। সে ভেবেছিল হাসপাতাল অবধি যেতে হতে পারে। এই ভেবেই মোতালেবকে ডেকে এনেছিল। কিন্তু নাসির উদ্দিন বললেন, আগে একজন ডক্টর এনে দেখানো হোক। এরকম অচেনা একটি মেয়েকে হুট করে হাসপাতালে নিয়ে গেলে একে ঘিরে নানান ধরনের কথা ছড়াবে মিডিয়ার লোক। এমনিতেই অন্তরাকে কাজ থেকে বের করে দেওয়ার জন্যেও মিডিয়ারা প্রশ্ন করে করে অতিষ্ঠ করে তুলেছিল আদ্রকে। একজন অভিনেতার জীবন নিয়ে মানুষের এত কেন আগ্রহ, উৎসাহ, আদ্র ভেবে পায় না। আর বাংলাদেশের 90% মানুষ মনে করে, নায়ক মানেই দিনের বেলা ঝলমলে ক্যামেরার সামনে দাঁড়ানো আর রাতের আধারে মেয়েলোক নিয়ে বিছানায় ফুর্তি করে বেরানো। কি অদ্ভুত চিন্তাধারা এদের। আদ্র নাসির উদ্দিন এর কথা সমর্থন করেই অনুপমাকে ডেকে আনে। অনেক আগে থেকেই অনুপমার সাথে পরিচয় আদ্র, অর্থির সিজারের সময়ও অনুপমাই সর্বক্ষণ ছিলেন। ঘড়ির কাঁটা প্রায় 3টার ঘরে। আদ্র, অনুপমাকে নিয়ে সোফা ঘরে বসে আছে। অর্থি এতক্ষণ আদ্র, কোলে থাকলেও, আদ্র এবার বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো অর্থি। আর কিছুক্ষণ থাকি পাপা? বায়না ধরে অর্থি। একদম না, শরীর খারাপ করবে। তোমার নোনা মা আমার কথা না শুনে ভিজেছে। এখন তার কি অবস্থা হয়েছে দেখেছ? অর্থি জবাব দিল না। আদ্র, কোল থেকে নেমে ছোট ছোট পা ফেলে রুম ছাড়ল। আদ্র ঠোঁটের কোণা দিয়ে একটু হাসে। বলল, মেয়েটার অভিমান খুব। আসলেই, আর প্রচুর গম্ভীর। এখনই এত গম্ভীর, না জানি বড় হলে কি হয়। বললেন অনুপমা। ওর মা চলে যাওয়ার পর থেকেই ও এরকম হয়ে গেছে। আমি যতই চেষ্টা করি না কেন, মায়ের মতন ভালোবাসা তো দিতে পারবো না। আদ্র, কণ্ঠে হতাশার সুর। আপনি সেকেন্ড ম্যারি কেন করছেন না আদ্র সাহেব? আপনার উচিত এখন দ্বিতীয় বিয়ে করা। এতে অন্তত মেয়েটা একটা মা পাবে। আর শুনুন, সব সৎ মাই যে খারাপ হয়, এই কথা ভুল। কিছু মানুষ আছে, তারা সত্যিই ভালো। নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় সবাইকে। ওরকম কাউকে খুঁজুন। আমার বিশ্বাস পাবেন। কিন্তু ভুল করেও মিডিয়া জগতে কাজ করছে এমন কাউকে বিয়ে কইরেন না আবার। বলে মৃদু হাসে অনুপমা। পাগল, আমার একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। আমার মা বেঁচে থাকলে হয়তো মুক্তিকে বিয়ে করতে দিত না। ঠোঁটের হাসি চওড়া করে আদ্র। তারপর একটুক্ষণ থেমে বলে, কিন্তু সেরকম কাউকে পাবো কোথায়? আমি নিজেও দ্বিতীয় বার বিয়ে করতে চাই। জীবনটাকে আবার একটা সুযোগ দিতে চাই। আমিও চাই, আমার ঘরে একজন রমণী আসুক আর আমার সব দায়িত্ব সে যত্ন সহকারে কাঁধে তুলে নিক।
এতদিন ভেবেছি অর্থের জন্য হলেও আর কখনো বিয়ে করব না বা অর্থই বড় হলে করব। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে সেরকম কাউকে খুঁজতে আসলেই হয়। একটা কথা বলি, অনুমতি চায় অনুপমা। হ্যাঁ, অবশ্যই, সম্মতি জানায় আদ্র। রজনী মেয়েটা দেখতে শুনতে ভালো। আবার অর্থীয় রজনীর সাথে খুব মিশেছে। একবার ভেবে দেখতে পারেন। অনুপমা কি ভেবে দেখতে বলেছে সেটা প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে আদ্র। আর বুঝতে পেরেই হতবাক হয়ে তাকায় সে। অনুপমা বললেন, মেয়েটার কোয়ালিফিকেশন কি আমি জানি না। তবে আমার মনে হয়, স্ত্রী হতে কারো কোনো এডুকেশনাল যোগ্যতার দরকার হয় না। আর মেয়েটা দেখতে এতটাও খারাপ না। আপনি যদি তাকে ওরকম সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলে আপনার সাথে বেশ মানাবে। আর সবচেয়ে বড় কথা, অর্থী ভীষণ খুশি হবে, অর্থী আবার আগের মতো হয়ে উঠবে। রজনীর জন্য ওর ভেতর যেই চিন্তাটুকু দেখেছি, সেটা নিতান্ত আপনজনদের পক্ষেই সম্ভব। আর আপনিই বলেছেন, রজনীর সাথে অর্থী এমনভাবে মিশে গেছে, যে দেখলে মনে হবে অর্থী রজনীরই সন্তান। কি বলেননি? হ্যাঁ, বলেছিলাম, ইতস্তত করে আদ্র। ভাববেন না, এই মেয়েটি আর যেরকমই হোক, মুক্তির মতো হবে না অন্তত। আমি যখন তাকে চেক আপ করছিলাম, তখনই হালকা হালকা ভাবে জ্ঞান ফিরে আসে তার। সে একটিবারের জন্যেও নিজের কি হয়েছে তা জিজ্ঞেস করেনি। কি বলেছে জানেন? কি, অর্থী কোথায়, আর আপনি কোথায়, আপনাদের অনেক চিন্তায় ফেলে দিলেই ভেবে ভেবে দুঃখ পেয়েছে মনে মনে। এই মেয়ে আসলেই পাগল, হেসে উঠল আদ্র। অনুপমাও মাথা ঝাঁকিয়ে বলল, আর এরকম পাগল মেয়েই আপনাদের সংসারে বৈচিত্র্য নিয়ে আসতে পারবে। এই গম্ভীর গম্ভীর ঘরটাকে হাসিতে মাতিয়ে তুলতে পারবে। কিন্তু একটা কথা শেয়ার করি, রজনীর আগের হাজবেন্ড, ওর এক্স হাজবেন্ড ওকে বাড়ি থেকে বের করে দিছে কারণ ও মা হতে পারবে না। রাস্তায় নাসির উদ্দিন এর কাছে সাহায্য চাইতে এসে এই মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর আমরা একে নিয়ে আসি। এরপর থেকেই আমাদের সাথে আছে। আমাকে ও সবকিছুই খুলে বলেছে। বাহ, তাহলে তো আরো চমৎকার। যে মেয়ে প্রথম সংসার থেকে সুখ পায়নি, সে যদি দ্বিতীয় সংসার থেকে একটুখানি সুখ খুঁজে পায়, তাহলে সেই দ্বিতীয় সংসার সে মাথায় তুলে রাখবে। আর মা হতে না পারাটা কোন ফ্যাক্ট না। অর্থই তো আছেই। অর্থীর আদরে কমতি হবে না। আর একজন নিঃসন্তান মাই পারে তার ভেতরকার সবটুকু ভালোবাসা বের করে দিতে। আপনি আর ভাববেন না, যদি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চান তাহলে একেই করুন। আর মুক্তিকে দেখিয়ে দিন, সে যতটা ভালো আছে তার চেয়েও বেশি ভালো আপনি আছেন। আদ্র মাথানিচু করে কতক্ষণ চিন্তায় মগ্ন থাকে। তারপর হঠাৎই মাথা তুলে প্রশ্ন করল, ওর খবর কি? মুক্তির পাল্টা জানতে চায় অনুপমা। আদ্র মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। আগের মতো যোগাযোগ নেই, তবে যতটুকু জানি ভালো আছে। মোটামুটি, মানে ক্যারিয়ারের দিক থেকে, স্বামীর দিক থেকে না। সেটা আমিও জানি, মিডিয়ায় ওদের নিয়ে দিন পর পরই তো হই হুল্লোড় হয়। তা ওর স্বামীর ব্যাপারে যে রিউমার ছড়িয়েছিল, সেটা কি ট্রু? বোধ হয়, মুক্তির সঙ্গে আমার লাস্ট যেদিন কথা হয়, সেদিন আমি আস্ক করেছিলাম, জয়ের কথা। মুক্তি জয়ের কথা এড়িয়ে গেছিল। আর এমনিতেও জয়ের টপিক আসলেই মুক্তি কেমন রেগে রেগে কথা বলতো। তা থেকে ধারণা করেছি, সত্যিই জয় পরনারীতে আসক্ত। আদ্র তৃপ্তির হাসি হাসে, এক পায়ের উপর অন্য পা তুলে আরাম করে বসে। অনেক বেশিই ভালো লাগছে তার। মুক্তি একজন সিঙ্গার, আদ্র সাথে তার পরিচয়টা মিডিয়ার একটা কাজের সময় হয়। এরপর মুক্তি নিজেই যেচে পড়ে আদ্র সঙ্গে সখ্যতা বাড়ায়। প্রতিদিন নিয়ম করে ফোন করত। মিডিয়াতে যতজন কাজ করে, তাদের সবার ব্যাপারে কম বেশি খারাপ রিউমার্স থাকলেও আদ্র বায়োডাটা একদম ফ্রেশ ছিল। আদ্র সবসময় অন টাইম কাজ করত। কখনো সেটে লেট করে যেত না। বা যেখানেই কাজ করত, কোনো প্রডিউসার বা স্পট গার্লরা বলতে পারবে না যে আদ্র কারো সঙ্গে সস্তা ফ্লার্ট করেছে। আর এই জন্যেই আদ্র কদর ছিল অনেক। মুক্তির সাথে কথা বলতে বলতে একসময় সম্পর্কে জড়িয়ে যায় দুজন। বাবা মা হারা আদ্রকে সেই প্রথম কেউ এত ভালোবেসেছিল, এত কেয়ার করছিল। আদ্র নরম, বিগলিত মন সেটা নিতে পারেনি। মুক্তি আদ্র জন্য এতটা পাগল ছিল যে, আদ্র যদি রাত 2টায় তাকে নিজের বিছানায় ডাকত, তাহলে দৌড়ে চলে আসত মুক্তি। কিন্তু আদ্র কখনোই সেটা করেনি। খুব বেশি দিন রিলেশনও ছিল না। মাত্র 2 মাস। তারপরই মুক্তিকে বিয়ের জন্য প্রপোজাল দেয় আদ্র। মুক্তি একসেপ্ট করার 18 দিনের মাথায় ধুমধাম করে বিয়ে হয় তাদের। জনে ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি ধুমিয়ে ক্যারিয়ার নিয়ে কাজ করতে শুরু করে। 1.5 বছরের মাথায় হঠাৎই মুক্তি টের পেল, তার মাসিক স্কিপ করে গেছে।
সে তৎক্ষণাৎ অনুপমাকে দেখালো এবং টেস্ট করে জানা গেল ওরা 2 জন থেকে 3 জন হবে। আদ্র খুশি দেখে কে শুধু খুশি ছিল না, মুক্তি। তার ক্যারিয়ার তখন মাত্র উঠতে শুরু করেছে জমজমাট ভাবে। সে এই বাচ্চা এবর্ষণ করাতে চাইল, আর এখানে ভাঙন ধরে আদ্র মুক্তির সম্পর্ক। তারপরের পথটা আদ্র জন্য মোটেও সুন্দর ছিল না। মুক্তি কোনোরকমে বাচ্চা জন্ম দিয়েই আদ্র ফ্ল্যাট ছেড়ে অন্য ফ্ল্যাটে উঠল। সেই সিদ্ধান্ত নিল আদ্র সঙ্গে আর কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক রাখবে না। অবাক হয়েছিল আদ্র। সামান্য এই কারণে কেউ ডিভোর্স অবধি চলে যেতে পারে সে ভাবতেও পারেনি। পরে অবশ্য জেনেছিল জয়ের কারণেই মুক্তি এমনটা করেছিল। জয়ও একজন উঠতি বয়সের তরুণ সিঙ্গার, ভালো নাম কামিয়েছে ইতিমধ্যেই। একসময় আদ্র মুক্তির ডিভোর্স হয়ে যায়। মাঝ দিয়ে ফেসে যায় ছোট্ট বাচ্চা অর্থির জন্য 2 বছর গ্যাপ দেয় আদ্র। মিডিয়া জগৎ থেকে একদম সরে গিয়ে তার সবটুকু সময় অর্থিকে দিতে লাগলো আদ্র। ওদিকে তখন আদ্র মুক্তির ডিভোর্স নিয়ে তোলপাড় মিডিয়ায়। তার মধ্যে হুট করে আদ্র গায়েব হওয়া নিয়ে আরও কত শত সমালোচনা। সবাই বলতে লাগলো এভাবে গ্যাপ দিলে যেই নামটুকু সে কামিয়েছে তার কিছুই থাকবে না, আর ভালো কোনো ছবিও সে করতে পারবে না। তার ক্যারিয়ারে 10 নামবে। আদ্র শোনেনি, তার কাছে ক্যারিয়ারের আগে তার মেয়ে, তার অর্থী। কি ভাবছেন এত? অনুপমার প্রশ্নে ধ্যানের সুতো ছিঁড়ে যায়। আদ্র স্মৃতি হাতড়ে বাস্তবে এসে পৌঁছায়। জবাব দেয়, না, তেমন কিছু না। আমার কথাগুলো ভেবে দেখবেন মিস্টার আদ্র। আপনি আমাকে কি ভাবেন জানি না, তবে আমি আপনাকে বন্ধুর চোখেই দেখি। আজ উঠি তবে, রাত তো শেষের পথে। থেকেই যান না হয়। না, না, আমি চলে যাব। বাসায় রূপায়ণটা একা। আমি মোতালেবকে বলে দিচ্ছি, আপনাকে পৌঁছে দেবে। ধন্যবাদ। আরও একবার রজনীকে চেক করে নিয়ে অনুপমা চলে গেল। অনুপমা চলে যাওয়ার পর অনেকক্ষণ নিজের ঘরে একা বসে রইল আদ্র। ভাবতে লাগল অনুপমার প্রতিটি কথা। আদ্র নিজেকে আদর্শ স্বামী হিসেবেই মনে করে। রজনী তার জীবনে যে কষ্টগুলো পেয়েছে সেগুলো আদ্র ধুয়ে মুছে দিতে সক্ষম। তবে কি সত্যিই একবার চান্স নিয়ে দেখবে আদ্র? হতেও তো পারে তাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। অর্থীও একটা মা পাবে। রজনী অর্থীর মা হিসেবে পারফেক্ট, কিন্তু বউ হিসেবে কতটুকু পারফেক্ট হবে কে জানে। আর রজনী মানবে কি, রাজি হবে কি না তাই বা কে জানে। আদ্র মাথা ব্যথা শুরু হয়। এ কোন চিন্তা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল অনুপমা। ধুর। আদ্র উঠে দাঁড়ায়। একবার রজনীকে দেখে আসা দরকার। রজনীর ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই জ্বর ছেড়েছে। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। জ্বর যখন উঠে তখন যতটা ঠান্ডা ঠান্ডা লাগে, নেমে যাওয়ার পর তার চাইতেও বেশি গরম অনুভূত হয়। রজনীর ইচ্ছে করছে ফ্যানটা একটু চালিয়ে দেওয়ার জন্য, এই ঘরে এসি নেই। অবশ্য তা নিয়ে তার মাথা ব্যথাও নেই। সে ফ্যানের বাতাসেই অভ্যস্ত। এসির বাতাস ডিরেক্ট গিয়ে তার মাথার ভেতর ধরে। রজনী শুয়ে থেকেই হাত পা গুলো নাড়াচাড়া করতে লাগলো, একটু ব্যায়াম আর কি। হাতের আঙুল ফুটালো, পায়ের আঙুল ফুটালো। পায়ের তলা মালিশ করতে লাগলো একা একাই। জ্বর হলে শরীর কেন ব্যথা করে এটা রজনীর মাথায় ঢোকে না। এমন সময়ে দরজায় মৃদু শব্দ হলো। রজনী তাকাতেই দেখল তার দিকে এক জোড়া চোখ গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। রজনীর মনে পড়ল তার গায়ে তো ওড়না নেই। সে বিদ্যুৎ বেগে পাশ থেকে ওড়না নিয়ে বুকের উপর রাখতে রাখতে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। বলল, আপনি? আদ্র অস্বস্তি হচ্ছে। রজনী জেগে আছে জানলে সে আসতো না। আর এখন যাওয়ারও উপায় নেই। অথচ এই মেয়েকে কি বা বলবে সে? ইস। আদ্র মনে মনে ভাবল, এই জীবনে শুধু ভুল টাইমে ভুল কাজগুলোই করে গেলি তুই। আদ্রকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে ভেতরে চমকালো রজনী। অজান্তেই তার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম টি ভাঁজের সৃষ্টি হয়। ইতস্ততভাবে সে বলল, আমাকে কিছু বলতে এসেছেন? হ্যাঁ, না, মানে। আদ্র অপ্রস্তুত হয়ে পড়ে সামনে এগিয়ে আসতে আসতে আরও নার্ভাস হয়। অথচ সে ভেবেই পাচ্ছে না এখানে নার্ভাস হওয়ার কি আছে। অদ্ভুত। আদ্র মনে মনে নিজেকে গালি দেয় বেশ কয়েকটি। তারপর বেশ অনেকটা দূরত্ব রেখে রজনীর সামনে বসে বলল, মানে, দেখতে এলাম আপনার শরীরের অবস্থা। ওহ, তাই বলুন। আলহামদুলিল্লাহ, আমি এখন ঠিক আছি। কিছুক্ষণ আগেই জ্বর ছেড়েছে। যাক, ভালো তো। কিন্তু জ্বর ছেড়েছে বলে ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কিন্তু ওখানে কিছু ভিটামিন ট্যাবলেটও দিয়েছে বোধহয়। সবগুলো নিয়ম মতো খাবেন। ঠিক আছে। অর্থী কি ঘুমোচ্ছে? হ্যাঁ, আপনার জ্বর শুনে একবার উঠেছিল। আপনাকে দেখেও গেছে। আপনি তখন ঘুমে। এরপর গিয়ে ও ঘুমিয়ে পড়েছে।
ইস, আমার জন্য কত হয়রানি হলো আপনাদের। নাসির উদ্দিনের গলাও শুনছিলাম বোধ হয়। উনিও এসেছিলেন? হুম, উফরে, নিজেকে জুতা মারতে মন চাচ্ছে। আমার জন্যে কতজনের যন্ত্রণা হলো। রজনীর কণ্ঠ দিয়ে নিজের প্রতি বিরক্তি ঝরে ঝরে পড়ছে। আর্দ্র, অপ্রস্তুত ভাব কমে এসেছে। যে এখন স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। আর পরখ করছে রজনীকে। রজনী কথা বলছে হাত নাচিয়ে নাচিয়ে। এই মেয়ে কখনোই স্থির না। হাসে আর্দ্র, রজনীর অগোচরে। রজনীর চুলগুলো এলোমেলো খোপা করা। কিছু চুল খোপায় গুজে থাকলেও, বাকি চুল এদিক ওদিক দিয়ে বেরিয়ে আছে। সেগুলো অল্প সোল পড়ছে। মনে হচ্ছে রজনীর সাথে সাথে এরাও আর্দ্র, সঙ্গে গল্পে মেতেছে। হঠাৎ আর্দ্র, চোখ পড়ল রজনীর চোখের দিকে। এত সুন্দর গভীর চোখ আর্দ্র এর আগে কখনো দেখেনি। কোনো কৃত্রিমতা নয়, একদম ন্যাচারাল ঘন আঁখি পল্লব। চোখের মণি গাঢ় কালো, একটু বড় বড়, এই জন্যেই চোখ দুটো অনেক গভীর। তার উপর ভাষা ভাষা, বাম চোখের কোনায় একটা তিল বুঝিয়াছে। কালো কুচকুচে, সুন্দর। আর্দ্র, কেমন যেন ঘোর ঘোর লাগে। সারাক্ষণ যার বিচরণ কৃত্রিমতার মাঝে, তাকে হঠাৎ করে প্রকৃতির খুব কাছাকাছি আনলে ঘোর তো লাগবেই। আর্দ্র বিড়বিড় করে উঠল আনমনে, আসলেই সুন্দর। রজনীর কথা থেমে যায়। সে স্পষ্ট শুনতে পায়নি। কান পেতে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কিছু বললেন? না, না, কিছু না। ঢোক চাপে আর্দ্র, তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আমি আসি, আপনি ঘুমিয়ে যান, বলে বেরিয়ে আসে ঘর ছেড়ে। রজনী হতবিহ্বল হয়ে বসে রইল। আর্দ্র, হঠাৎ আসা, হঠাৎ চলে যাওয়া মাথায় ঢুকছে না তার। আর্দ্র নিজের রুমে এসে আলমারি খুলল। একদম নিচের দিকের একটি ড্রয়ার সবসময় তালাবন্ধ করে রাখা হয়। এই ড্রয়ারের চাবি একমাত্র আর্দ্র, কাছেই থাকে। অন্য কারো কাছে থাকার প্রশ্নও উঠে না অবশ্য। আর্দ্র তালা খুলে ড্রয়ার টানল। ভেতর থেকে একটি অ্যালবাম বের করে আনে। এটা মুক্তি আর তার অ্যালবাম। তাদের বিয়ে থেকে শুরু করে, ডিভোর্সের আগ পর্যন্ত যত সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছিল, সেসবে ভরে আছে অ্যালবামটি। আর্দ্র অ্যালবামটা নিয়ে বারান্দায় আসে। বেতের মোড়ায় বসে অ্যালবাম খুলল। খুব গাঢ় দৃষ্টিতে মিলিয়ে মিলিয়ে কি যেন দেখল। তারপর এক গাল হাসি নিয়ে উচ্চারণ করল, তুমি ফেল মুক্তি। তোমার চেয়েও সুন্দর কেউ আজ আমার আঙিনায়। বলেছিলে না, আমি সুন্দর চেহারার মানুষ পাবো, তবে সুন্দর মনের মানুষ পাবো না? এসো, দেখে যাও। ও শুধু বাহির দিক থেকেই সুন্দর না, ও ভেতর থেকেও সুন্দর, স্বচ্ছ, পবিত্র। তোমার মতন স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙতে জানে না। তোমার মতন ভালোবেসে মন ভাঙতে জানে না। তোমার মতন হাত ধরে মাঝপথে হাত ছাড়তে জানে না। ওকেই চাই আমার। ও আমার। এখন থেকে রজনী আমার। তোমাকে আমি দেখিয়ে দিব মুক্তি। রজনী আর অর্থিকে নিয়েই সাজবে আমার সুখের সংসার। আফসোস করবে একদিন তুমি, আফসোস। একক উদ্ধৃতি চিহ্ন। আর্দ্র থামে। তার মনে হচ্ছে, মুক্তি সামনেই দাঁড়িয়ে আছে আর সে এইসব কথা মুক্তির মুখের উপর বলতে পেরেছে। অদ্ভুত শান্তি হয় কলিজায়। অ্যালবামটি রেখে ঘরে আসে আর্দ্র। ম্যাচ খুঁজতে কিচেনে যায়, কেননা সে স্মোক করে না। ম্যাচ এনে অ্যালবামটি আগুন ধরিয়ে দেয়। তার চোখের সামনে পড়তে পড়তেন থাকে এতদিন ধরে যত্নে রাখা স্মৃতির টুকরো। আর্দ্র বিড়বিড়িয়ে স্বগতোক্তি করল, আমি আবার স্বপ্ন দেখব। আবার রং দিয়ে দুনিয়া সাজাব। তবে আমার সেই দুনিয়ার কোথাও তোমার ছিটেফোঁটাও থাকবে না মুক্তি। মনে রেখো, আমি আর তোমাকে ভালোবাসি না, না, না। মানুষের জীবনে দ্বিতীয়, তৃতীয় প্রেমের মতো, দ্বিতীয়, তৃতীয় ভালোবাসাও আছে। অভি যাচ্ছে তার শ্বশুর বাড়ি। বিয়ের পর এই নিয়ে তৃতীয়বার যাওয়া। প্রথমবার গিয়েছিল বিয়ের দিন, দ্বিতীয়বার নায়রের সময় আর তৃতীয়বার এই এখন যাচ্ছে, তাও দোলার জন্য। দোলাকে নিয়ে আসতে। সকাল বেলাতেই দোলা তৃতীয় দফায় রাগারাগি করে ঘর ছেড়েছে। জহুরা বেগম কঠিন করে অভিকে বলে দিয়েছেন, এই মেয়েকে কোনোভাবেই যেন ঘরে না তোলা হয়। কিন্তু অভি শোনেনি। রজনী অভির পছন্দ ছিল বলে জহুরা বেগম তাকে মানেননি কখনো। কিন্তু দোলা তো তার পছন্দ করা বউ। তাহলে দোলাকে নিয়ে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, দোলা প্রচুর আলসে ধরনের মেয়ে। সব কাজ জানা সত্ত্বেও সে কোনো কাজেই হাত লাগাতে চায় না নিজ থেকে। বারবার বলে বলে তাকে কাজ করাতে হয়। তাও তো করলে হতো। কিন্তু দোলা একটা কাজ করতে নিলে সেখানেই ঘন্টা দেড়েক সময় কাটিয়ে দেয়। এভাবে করলে দুপুরের খাবার তো বিকেলেও খাওয়া যাবে না। জহুরা বেগম কাজ ভাগ করে দিয়েছেন দোলা আসার পর থেকেই। বড় বউকে বলেছেন শুধু রান্না বান্নার কাজগুলো যেন সে সামলায়। আর দোলাকে বলেছেন একটু কাটাকুটি, ঘর গুছানোর কাজগুলো যেন করে।
গতকাল দুপুরে চিংড়ি মাছ এনেছে শুভ, অভির বড় ভাই। বড় ভাবি সেগুলো কাটার দায়িত্ব দোলার উপর দিলেন। দোলা দুপুরে মাছ কাটতে বসে 3টের দিকে উঠল। এই নিয়ে জহুরা বেগম আর তার মধ্যে কথা চালাচালি হলো খুব। রাতের বেলা খাবারের সময়ও এটা নিয়ে আরেক দফা তর্কাতর্কির পর সকাল হতেই দোলা নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। জহুরা বেগম কপাল চাপড়ান। কত মিষ্টি মেয়ে ভেবেছিলেন, আর বের হলো কি? এর চেয়ে রজনী তো ভালো ছিল বোধ হয়। জহুরা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। সুপারি গাছের মাথা দেখা যাচ্ছে। অভি সেদিকে লক্ষ্য করে বুঝল, চলে এসেছে দোলাদের বাড়ি। এই এলাকায় কারো বাসায় সুপারি গাছ নেই, একমাত্র দোলাদের বাড়ি ছাড়া। অভি ভাবল, যেভাবেই হোক দোলাকে ফিরিয়ে নিতে হবেই। নয়তো তার মায়ের কারণে সে আজীবন সংসারবিহীন পুরুষ থেকে যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পর বারান্দায় চেয়ার নিয়ে বসে অভি। অনেকদিন পর পেট ভরে খেল আজ। এই না হলে জামাই আদর। ফিরে যাওয়ার আগে দই খেতে হবে আরেক বাটি ভাবে অভি। সেই রকম স্বাদের দই কোন দোকান থেকে আনানো একবার জেনে নিতে হবে। দোলা চায়ের কাপ নিয়ে বারান্দায় ঢুকল। অভির ঠোঁটের হাসি একান ওকান হয়। মশকরা করে বলেছিল, 1 কাপ চা হলে মন্দ হয় না। মেয়েটা সত্যি সত্যি বানিয়ে নিয়ে এসেছে। অভির ইচ্ছে করছে না খেতে, কিন্তু না খেলে দোলা হয়তো মনে কষ্ট পাবে এটা ভেবে চায়ের কাপ তুলে নিল অভি। অভি বলল, আমার পাশে একটু বসো না। দোলা বসল। কি বলবেন, বাসায় ফিরে যাবা না? বলে চায় এক চুমুক দেয় অভি। দোলা উত্তর দেয় না, চুপ থাকে। বাসায় চলো, আর আমি আম্মারে বুঝাইয়া বলবনি। আপনি তারে কচুটা বুঝাইবেন। এতদিন হইয়া গেল, বুঝাইছেন একদিনও? এখনো যে বুঝাইবেন না আমি জানি। উহু, এইবার বুঝাবো। সে বুঝবে বলে মনে হয়? না হলে কি করব, তুমিই বলো। দোলা একটুক্ষণ চুপ করে থাকে। তারপর বলল, আমরা আলাদা বাসায় থাকতে পারি না? অভি চায় চুমুক দিচ্ছিল, কিন্তু দোলার কথা শুনে থমকে দোলার দিকে তাকালো। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিরুত্তর ভাবে। দোলা আর কিছু বলল না। ইতস্তত করে উঠে চলে গেল। অভি চায়ের কাপ নামিয়ে রাখল। দোলা যে কোনোভাবেই তার মায়ের সাথে মানিয়ে নিয়ে চলবে না, এটা স্পষ্টই বুঝে গেছে অভি। ওদিকে জহুরা বেগমও একচুল ছাড় দিতে নারাজ। অভি ভাবল, আজকে বাড়ি ফিরে তার মা কে বোঝাবে দোলা এই যুগের মেয়ে। এখনকার মেয়েরা সংসার বলতে কাজকর্ম করা বোঝে না। সংসার এদের কাছে শুধু নতুন অনুভূতির নাম বই, অন্য কিছু না। অভি এটাও ভাবে, একবার দোকানটা চালু করে ফেললেই 10-11 বয়সী একটা মেয়ে নিয়ে আসবে। তখন দোলা কোনো কাজ না করলেও চলবে। এরপরও সব ঠিকঠাক থাকবে তো? না থাকলে দোলা আবার আলাদা হয়ে যাওয়ার কথা বলবে। কি যে ঝামেলা। অভি স্তব্ধ হয়ে আকাশের পরিবর্তন দেখতে লাগল। কিছুক্ষণ আগেও রোদে ঝলমল করছিল চারপাশ। সেকেন্ডের ব্যবধানে মেঘলা হয়ে গেল। রজনী অর্থির জন্য হাতা কাটা টপস পছন্দ করছে। অর্থি পাশেই বসে আছে। নির্বিকার ভাবভঙ্গি, আদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ আগে একজন লেডি সেলার অর্থির জন্য বেশ কিছু ড্রেস পাঠিয়েছে। তার ভেতর থেকেই কয়েকটা ড্রেস পছন্দ করছে রজনী। অর্থিকে পছন্দ করতে বলা হলে অর্থি জবাব দেয়, নোনা মার যেটা ভালো লাগবে, ওটাই পরব। রজনী আর জোড়াজুড়ি করেনি, নিজেই বাছাইয়ের কাছে লেগে গেছে। আদ্র পেছনে নাসির উদ্দিন নিঃশব্দে এসে দাঁড়ালেন, তবুও আদ্র তার উপস্থিতি টের পেল। বায়ুতে একটা নিঃশ্বাস ফেলে দিয়ে পেছনে ঘুরে তাকালো। তারপর হাত দিয়ে ইশারা করে হাঁটা ধরল। নাসির উদ্দিন চিন্তিত ভঙ্গিতে তার পেছনে পেছনে গেলেন। নিজের বেডরুমে আসতেই নাসির উদ্দিন প্রশ্ন করলেন, স্যার, আপনি কি 100% শিওর? কোন ব্যাপারে? পাল্টা প্রশ্ন করে আদ্র। রজনী মায়ের ব্যাপারটায়। নাসির উদ্দিনের কণ্ঠে বিচলিত ভাব। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে আদ্র রজনীকে বিয়ে করতে চায়। আদ্র অল্প একটু হেসে বলল, তো আমি কি আপনার সাথে মশকরা করছি নাকি? আমি শতভাগ শিওর। নাসির উদ্দিন চুপ করে রইলেন। জবাব দিলেন না। আদ্র নীরবতা ভেঙে বলল, আচ্ছা, আপনার মনে কি চলছে একটু বলে তো নাসির মিয়া, সমস্যা কি? আমি নায়ক বলে কি সাধারণ কাউকে বিয়ে করতে পারবো না? তা না স্যার, ইতস্ততভাবে নাসির উদ্দিন বললেন, আসলে আমি ভাবছি অন্য কথা। মিডিয়াওয়ালারা কোন চোখে দেখবে, কি থেকে কি নিউজ বের করবে। এখন মিডিয়ার ভয়ে আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না? আপনার ইচ্ছা স্যার, তবুও আরেকবার ভাবলে ভালো ছিল। না, কোনো ভাবাভাবি নেই। আমি রজনীকে বিয়ে করতে চাই। রজনী অর্থীর লিগ্যাল মা হোক, এটা চাই। তাতে মিডিয়া যা ইচ্ছে তাই করুক, আই ডোন্ট কেয়ার। একটু থেমে আদ্র কি যেন ভাবল। তারপর উঠে দাঁড়ালো। নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে বলল, হোটেল সাগরিকায় আজ রাতের ডিনার করব।
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। আর মিডিয়াতেও নিজের পরিচয় গোপন রেখে খবরটা দিন। ওরা আজকেই দেখবে। আর আমিও দেখতে চাই ওরা ঠিক কত নিচু ভাবে খবর ছড়াতে পারে। নাসির উদ্দিন আঁতকে উঠলেন, স্যার। আদ্র বেরিয়ে গেল। নাসির উদ্দিন ধপ করে বিছানার উপর বসে পড়লেন। সব সময় বেস্ট ক্যারেক্টারে থাকা চরিত্রতে বুঝি এবার দাগ লেগেই যাবে। আদ্র অর্থির রুমে আসে। অর্থি তখন সদ্য পছন্দ করা একটা ফ্রক গায়ে দিয়ে দেখছে। রজনী তার দিকে তাকিয়ে আছে। আদ্র উহুম উহুম করতেই দুই জোড়া চোখ তার উপর পড়ল। আদ্র আদেশের সুরে বলল, আজকে আমরা ডিনারে যাচ্ছি। ডিনারে? ভ্রু কুচকালো রজনী। অর্থি হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল। সে যে খুব খুশি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। অর্থির খুশি দেখে রজনীও খুশি হয়ে উঠল। রজনী বলল, কয়টার দিকে যাবেন? 8টার দিকে বের হব। ঠিক আছে, আমি অর্থিকে রেডি করে রাখব। আপনিও যাচ্ছেন? রজনী বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, আমি? হ্যাঁ। আদ্র গলার স্বর শীতল। 8টার মধ্যে রেডি হয়ে থাকবেন। আর শুনুন, শাড়ি পরলে ভালো হয়। শাড়ি? রজনীর গলা শুকিয়ে গেল। আদ্র কথাবার্তা বেখাপ্পা লাগছে তার কাছে। আদ্র কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, শাড়ি পরতে বলায় এমন ভাব করছেন যেন কখনো শাড়ি পরেননি। না, না, আসলে একটু অপ্রস্তুত লাগছে। আর আপনি? অর্থি যাচ্ছেন, তার মধ্যে আমি গিয়ে কি করব? আমাকে ধন্য করবেন গো রানীমা। আপনি না গেলে আমার প্রাণ চলে যাবে। আমার সম্পদ ক্ষয়ে যাবে। আমি বাঁচতে পারবো না। না, না। মনে মনে বলল আদ্র। মুখে বলল, আপনার যেতে প্রবলেম আছে কোনো? না, কোনো প্রবলেম নেই। চিবিয়ে চিবিয়ে বলল রজনী। তার হতবিহ্বল ভাবে এখনো কাটছে না। অর্থি খুশির চোটে সমানে চেঁচিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে। একে তো আজকে ডিনারে যাবে, তার উপর নোনা মাও যাচ্ছে। একসাথে ডাবল খুশি। আদ্র বলল, তাহলে রেডি হয়ে থাকবেন। আর হ্যাঁ, শাড়িই পরবেন। আমার কথা না শুনলে, আপনাকে আমি। আদ্র থেমে গিয়ে দাঁতে দাঁত পিষল। রজনী হতভম্ব এবার। এভাবে কখনো জোর খাটায়নি আদ্র। আজ হঠাৎ কি হলো তার? রজনী ভয়ে ভয়ে ঘাড় কাত করে বলল, ঠিক আছে। শাড়ি পরব। আদ্র হাসে। মনে মনে বলে, না হলে আপনাকে কি করতাম ম্যাডাম জানেন? আপনার গালে, কপালে, ঠোঁটে। উহু, বলবো না আর। সময় আসুক, করেই দেখাবো। আদ্র নিজের ভাবনাতে নিজেই আনন্দ পায়। আনন্দ নিয়ে এক গাল হেসে ঘর ছাড়ে। রজনী হা করে তাকিয়ে রয়। আদ্র চলে যেতেই অর্থিকে চেপে ধরে বলল, তোমার পাপার মাথা আউলে যায়নি তো অর্থি? অর্থি হাত কোমরে গুজে বলল, কেন? কেমন যেন লাগছে ওনাকে। পাগল পাগল। মনে হচ্ছে কিছু একটার শোকে উনি পাগল হয়ে গেছে। ধুর, কি যে বলো। অর্থি বিশ্বাস না করলেও রজনী বিশ্বাস করল, আদ্র কিছু একটা হয়েছে। মাথায় গন্ডগোল টাইপ। আচ্ছা, খারাপ বাতাস লাগেনি তো? রজনী দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে পায়চারি করে। ভাবতে বসে। অনেক ভাবনা চিন্তার পর সে বুঝতে পারল, সত্যি সত্যি আদ্রকে খারাপ বাতাসে আছর করেছে। নইলে শান্ত, নম্র ভালো মানুষ। হঠাৎ এরকম আচরণ করবে কেন? না, তাকেই কিছু একটা করতে হবে। নইলে যে লোকটার মাথা পুরোপুরি খারাপ হয়ে যাবে। আদ্র ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। এমন সময়ে নখ ছাড়াই ঘরে ঢুকল রজনী। তার হাত ভর্তি শুকনো মরিচ। সেগুলো থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। আদ্র ভীষণ শব্দে কেসে উঠল। রজনী অনুরোধ করল, এই একটুক্ষণ। একটু ধৈর্য ধরেন। আদ্র পা থেকে মাথা অবধি মরিচগুলো বারবার ঘোরাতে লাগল। বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, ভালো মানুষটাকে ভালো করে দাও তুমি। যেই খারাপ বাতাস এসে ধরেছে, সেটা যেন চলে যায়। আদ্র কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। চোখে পানি চলে এসেছে। সে কাশতে কাশতে বহু কষ্টে বলল, এগুলো কি? স্যার, শুকনো মরিচ। ধোঁয়া বের হচ্ছে কেন? আগা পুড়িয়েছি স্যার। সরান, সরান এসব, প্লিজ। আর অল্প একটু স্যার। নাসির উদ্দিন ইতিমধ্যেই হোটেল বুক করে ফেলেছেন। সেটা জানাতেই আদ্র রুমে আসেন। কিন্তু এসে যা দেখলেন, তাতে তার চক্ষু চড়ক গাছ। আদ্র বানরের মতো লাফালাফি, ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। পুরো ঘর কেমন ধোয়া ধোয়া। রজনীর হাত ভর্তি পোড়া মরিচ, সেও আদ্র পেছনে পেছনে দৌড়াচ্ছে। নাসির উদ্দিন অনেক কষ্টে রজনীর হাত থেকে মরিচগুলো কেড়ে নিলেন। তারপর জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললেন। জানালা সব কয়টা খুলে দিলেন। ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলেন। কয়েক সেকেন্ডেই ধোঁয়া অনেকটা কেটে ঘর পরিষ্কার হলো। আদ্র ধোপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে।
রজনী দাঁত দিয়ে জিভ কেটে দাঁড়িয়ে রইল স্ট্যাচুর মতো। নাসির উদ্দিন কঠিন গলায় প্রশ্ন করলেন, এসব কি? ধমকের মতো শুনালো কথাটা। রজনী ঈষৎ ভয় কেঁপে উঠে আদ্র, মাথা খারাপ হয়ে গেছে এমনটা বলল। তার মতবাদ সবটা শুনে নাসির উদ্দিন হতাশ। মনে মনে বলল, স্যারের মাথা খারাপ হয়েছে এটা সত্য, কিন্তু খারাপ বাতাসের জন্য না, তোমার জন্য। তুমি জিন, থুকু, তুমি পরী। এই না, পরীরা আরো সুন্দর হয়। তাহলে তুমি কি? রজনীকে কি বলে আখ্যায়িত করবেন, এটা ভাবতে ভাবতে নাসির উদ্দিন ডিপ্রেশনে পড়ে গেলেন। আদ্র ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে হাত পা মেলে। সে তৈরি, অপেক্ষা করছে রজনী অর্থীর তৈরি হওয়ার জন্য। নাসির উদ্দিন ঘরের এক পাশে বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। আদ্র তার উপস্থিতি অনেকক্ষণ যাবৎ টের পেলেও কিছুই বলেনি। কিন্তু এবার বলল, আপনি কি কিছু বলার জন্য এসেছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে, আজকে না গেলে হতো না? আমতা আমতা করে নাসির উদ্দিন। আদ্র উঠে বসতে বসতে বলল, কেন? আপনার শরীরটা খারাপ তো? আমি ঠিক আছি। একটু ক্লান্ত লাগছে সত্যি, তবে বাইরের বাতাস লাগলে চাঙা হয়ে উঠব। নাসির উদ্দিন আর কিছু বলার মতো খুঁজে না পেয়ে চুপ করে থাকলেন। অর্থী তার ছোট ছোট পা ফেলে ঠিক তখনই রুমের ভেতর ঢুকল। কোমরে হাত গুজে বিরক্তি ধরা গলায় বলে উঠল, তুমি এখনো রেডি হওনি পাপা? আমি রেডি মামনি। উঠে দাঁড়ালো আদ্র। তোমার নোনা মাকে নিয়ে নিচে নেমে দাঁড়াও। আমি আসছি। জাস্ট 2 মিনিট। ঠিক আছে। ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে অর্থী চলে যায়। আদ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাত দিয়ে চুলগুলোকে উপরের দিকে ব্রাশ করতে করতে ভাবতে লাগলো রজনীর কথা। কিভাবে রজনীকে বিয়ের জন্য অফার দিবে, সেটা ভেবে পাচ্ছে না আদ্র। আর বিয়ের অফার পেয়ে রজনী বা কিরকম রিয়েক্ট করে উঠবে কে জানে। নিচে নামতেই রজনীর দিকে চোখ পড়ে আদ্র, বুকের ভেতর ছলাৎ করে ঢেউ উঠে গরম রক্তের। অনুভূতি হয় শিরশির ধরনের, কেমন যেন লাগে, ঘোর ঘোর, বা অন্য কিছু, তবে সেই অনুভূতির মাত্রা তীক্ষ্ণ। আদ্র, কথা মতোই শাড়ি পরেছে রজনী। মেরুন রঙের জামদানিতে তাকে ফুলের মতো দেখাচ্ছে। আদ্র, মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, বিউটিফুল। রজনী তার থেকে অনেকটা তফাৎ দাঁড়িয়ে থাকায়, সেই কথাটা শুনতে পেল না। শুনলে নিশ্চয়ই লজ্জায় মরে যেত। তবে এখনো যে কম লজ্জা পাচ্ছে না, তা কিন্তু না। অনেক লজ্জা পাচ্ছে সে, অত্যধিক। শুধুমাত্র আদ্র, অনুরোধ রক্ষার্থে শাড়িটা পরেছে আর যেতে রাজি হয়েছে। অর্থী তারা দিল, তাড়াতাড়ি চলো না পাপা। আদ্র প্রত্যুত্তরে হাসি দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মোতালেব গাড়ির দরজা খুলে দাঁড়াতেই আদ্র বলল, চাবি দাও। আজকে আমি ড্রাইভ করব। মোতালেব অবাক হলো বেশ। তবে বিনাবাক্য ব্যয় আদ্রকে চাবিটা দিয়ে দিল। আদ্র ড্রাইভিং সিটে বসল। অর্থী পেছনের সিটে বসল। তার পাশে রজনীও উঠে বসল। ঠিক তখনই আদ্র চাপা চিৎকারে বলে উঠল, আরে আরে, জনেই পেছনে বসলে যে। আমি কি ড্রাইভার নাকি? রজনী, আপনি সামনে আসুন। রজনী থতমত খেল, জড়ানো কণ্ঠে টেনে টেনে বলল, আ আ মি এখানে রজনী নামের আর কেউ আছে? অর্থী বসুক। উহু, আমার পেছনেই ভালো লাগে, বলে উঠল অর্থী। তুমিই যাও নোনা মা, নইলে পাপা আমাকে জোর করে হলেও সামনে বসিয়ে দিবে। প্লিজ নোনা মা, যাও না। প্লিজ। অর্থীর অনুনয় মানা করতে পারল না রজনী। একরাশ জোরতা সমেত সে গিয়ে সামনে বসতেই আদ্র মুচকি হেসে গাড়ি স্টার্ট করল। গাড়ি চলে যেতেই মুখ খুলল মোতালেব। মাথা চুলকাতে চুলকাতে বলল, এসব কি হইতাছে? বুঝলাম না ভাই। পাশে দাঁড়ানো নাসির উদ্দিন বাতাসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে মোতালেবের কথার জবাব দিল, এগুলো তো কিছুই না। সামনে যে আরো কত কি হবে, কে জানে। মৃদু শব্দে গান চলছে গাড়িতে। ইংলিশ গান, যার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছে না রজনী। তবে সুরটা বেশ ভালো লাগছে। রাতের ঢাকা শহর, জ্যাম তেমন একটা নেই বললেই চলে। গাড়ি চলছে আদ্র, দেওয়া গতিতে, সা সা করে। বাতাস ঠেলে এগিয়ে চলছে সামনে। আকাশ চন্দ্র তারকাহীন, শুধুই নিকষ কালো অন্ধকার। রাস্তার পাশে সারি করে দাঁড়ানো ল্যাম্পপোস্টগুলো থেকে হলদে আলো বের হচ্ছে। তারা হয়তো এই আলো দিয়ে রাতের আধার মুছে ফেলতে চাইছে শহরের বুক থেকে, কিন্তু পরিপূর্ণভাবে তা পারছে না। তবুও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। গাড়ির কাচ বন্ধ করে রাখা। রজনী একবার বলেছিল খোলার জন্য, কিন্তু আদ্র খুলতে নিষেধ করেছে। পরবর্তীতে রজনী আর এই বিষয় নিয়ে মাথা ঘামায়নি। হয়তো কেউ দেখে ফেলতে পারে। তখন আবার মাঝ রাস্তায় ভিড় জমে যাবে। নায়ক নায়িকাদের এই এক সমস্যা, স্বাধীনভাবে চলাফেরা করা যায় না।
সব সময় তটস্থ থাকতে হয়। রজনী ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলতেই চোখের পর্দায় অভির লম্বাটে মুখখানা ধরা দিল। সিগারেটে পোড়া মোটা ঠোঁট দুটি একসময় আদরে আদরে স্বর্গে নিয়ে যেত রজনীকে। সেই আদর থেকে আজ কতদিন হলো বঞ্চিত সে। কেমন আছে অভি? দ্বিতীয় বিয়ে করেছে নিশ্চয়ই, করবে নাই বা কেন, রজনীকে বের করেছেই তো আরেকটি বিয়ে করার জন্য। কিন্তু রজনী চাইলে পারত থানাপুলিশ করতে। তাতে লাভ হতো কোনো? পুলিশের চাপে পড়ে রজনীকে নিয়ে সংসার করলেও সেই সংসারে অভির তরফ থেকে ভালোবাসার ছিটেফোঁটাও থাকত না। শুধুই দায়িত্ববোধ থাকত। আর এই দায়িত্ববোধ একসময় বোঝায় পরিণত হতো। এর চেয়ে আলাদা হয়ে গেছে, ভালো। যে যার জায়গায় ভালো আছে। কি ভাবছেন রজনী? আদ্র করা প্রশ্নে একটু চমকে উঠে রজনী। পরমুহূর্তেই নিজেকে ধাতস্থ করে মৃদু হেসে বলল, কিছু না। কতক্ষণ লাগবে আর? চলে এসেছি প্রায়। ওহ, চুপ হয়ে গেল রজনী। কথা বাড়াতে ভালো লাগছে না। শুধুই প্রসঙ্গ পাল্টাতে প্রশ্নটি করেছিল সে। পেছনে ঘুরে তাকালো রজনী। অর্থী জানালায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। রজনী মৃদু আওয়াজে প্রশ্ন করল, একা একা বিরক্ত লাগছে তোমার, তাই না? অর্থী নড়েছড়ে সোজা হয়ে বসে বলল, উহু, আই লাভ মাই এলোন টাইম নোনামা। তারপর আবার জানালায় হেলান দিল। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ নিঃশ্বাস আটকাতে পারল না রজনী। তার খারাপ লাগছে ভীষণ। এইটুকুন একটা মেয়ে, অথচ এত কিসের গম্ভীরতা এর ভেতর? তবে কি রজনীও পারছে না মায়ের মতো অর্থীকে স্নেহ করতে? রজনীর বুকটা হু হু করে উঠে। সে চায়, খুব করে চায় অর্থীর জীবনটা গুছিয়ে দিতে। অর্থীকে মায়ের মতো পরিপূর্ণভাবে ভালোবাসতে। অর্থীর সব দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে। কিন্তু সেটা কি আদৌ পারবে রজনী? হঠাৎ গাড়ি থামতেই সামনের দিকে ছিটকে পড়ে রজনী। আদ্র কোনো কিছু না ভেবেই রজনীর এক বাহু ধরে টেনে ধরল। আদ্র হ্যাচকা টানে তার খুব কাছাকাছি আসলো রজনী। আর এখানেই দুই জোড়া চোখ এক হয়ে গেল। জনের দিকে স্ট্যাচু হয়ে তাকিয়ে রইল, তাকিয়েই রইল। পেছনে থেকে অর্থী দেখছে আর মুখ টিপে নিঃশব্দে হাসছে। সেদিন তার বাবা আর অনুপমা আন্টির সব কথাই শুনে ফেলেছিল অর্থী। দরজার বাইরে দাঁড়িয়ে, আড়ি পেতে। সেদিন থেকেই সেও স্বপ্ন দেখছে, তার নোনা মাই তার মা হবে। তার আপন মা, আর তার পাপার জীবনটাও ঠিক হয়ে যাবে। অর্থীও মনে প্রাণে চায়, রজনী আর তার পাপা একে অপরের কাছাকাছি আসুক। এই জন্যেই মিথ্যে অজুহাত দিয়ে রজনীকে সামনে বসিয়েছে সে। রজনীকে জোড়াজুড়ি করে শাড়িও পরিয়েছে। তবে এর কিছুই না রজনী জানে, আর না তার পাপা। সে তার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবে। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ছোট্ট অর্থী বড়দের মতো উহুম উহুম করতেই আদ্র রজনীর বাহু ছেড়ে দিল। রজনী চাপা গলায় করে সরে বসল। তবে তার গলা দিয়ে শব্দ বেরোল না। আদ্র যেখানে চেপে ধরেছিল, সেখানটায় হাত বোলালো রজনী। মাংসটা থেতলে দিয়েছে পুরো। এত শক্ত কেন হাত? আদ্র ইতস্তত করে কাকে যেন ফোন করল। তার কোনো কিছু না বলেই ফোন কেটে দিল। অর্থী বুঝতে পারল, এই জনের মধ্যে এক ধরনের গাম্ভীর্যতা এসে ভর করেছে, যেটা সরিয়ে দিতে হবে। নইলে জনের কেউই কথা বলবে না। অর্থী বলল, কি ব্যাপার? বাইরে নামবে না পাপা? কথা খুঁজে পেল আদ্র। তড়িঘড়ি কণ্ঠে বলল, হ্যাঁ, নামছি। আদ্র গাড়ির দরজা খুলতেই এক ঝাঁক সাংবাদিক তার দিকে দৌড়ে আসলো। কিন্তু গার্ডদের জন্য আদ্র কাছাকাছি যেতে পারল না। খানিকটা দূরত্ব বজায় রেখেই একের পর এক ক্লিক করতে থাকলো ক্যামেরায়। রজনী তখনও গাড়ির ভেতর, ইতস্তত করছে। অর্থী পেছনে থেকে রজনীর একটা হাত টেনে ধরে বলল, নোনা মা, চলো। আমার কেমন যেন ভয় ভয় লাগছে অর্থী। বিচলিত কণ্ঠে বলে উঠল রজনী। কিচ্ছু হবে না, আসো তো। অর্থীর আশ্বাসে একটু হলেও ভরসা পেল রজনী। বড় করে দম নিয়ে ধীরস্থিরভাবে গাড়ির দরজা খুলতেই তীব্র আলোতে তার চোখ ধাঁধিয়ে উঠল। প্রায় টলতে টলতে পা রাখল জমিনে। উঠে দাঁড়াতে পারল না, শাড়ির পায়ে হিল বেজে ওষ্ঠা খেতে নিল রজনী। সবার সামনে ইজ্জতের ফালুদা হয়ে যাবে পড়ে গেলে ভেবে চোখমুখ খিচে ফেলল সে। যখন বুঝল সে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ মেলতেই আরেকটি ঝটকা খেল। কেননা ততক্ষণে সে জায়গা করে নিয়েছে আদ্র বুকের মধ্যে। আদ্র মুখ তার মুখের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। আদ্র গাঢ় চোখে তাকিয়ে আছে রজনীর চোখ বরাবর। কি যেন একটা ছুটে গেল রজনীর রন্ধ্রে রন্ধ্রে। কি খাবেন? কোনটা অর্ডার করব? হাত গুটিয়ে বসে ছিল রজনী। নিকষ কালো আকাশের মাঝে অলক্ষ্যে তাকিয়ে ভাবছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা। কি করে পারল সে আহাম্মকের মতো এমন কাজটা করতে? পা পিছলে পড়েছে, পড়ত। কোন কারণে আদ্র সাহেবের বুকের মাঝে আশ্রয় নিতে গেল?
চারিদিকে অসংখ্য মিডিয়ার লোক, ছিল কতগুলো ক্যামেরা। এতক্ষণে নিশ্চয়ই ঘটনাটি ফলাও করে লেখা হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে চারিদিকে। আদ্র সাহেবকে তার জন্য কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে কে জানে। তবুও লোকটি তাকে একটি বাক্যও বলেনি এই ব্যাপারে। আর না তার উপর কোনো প্রকার রাগ দেখিয়েছে। এত ভালো কেউ কি করে হতে পারে? আজকালকার যুগে এরকম ভালো মনের মানুষ কয়টা হয়? হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তো পাওয়া মুশকিল। মৃদু শ্বাস ফেলে সামনে বসা আদ্র, দিকে তাকালেও আদ্র, করা প্রশ্নটি তার কানে ঢুকলেও ততটা ধাতস্থ হল না রজনী। উদাস চোখজোড়া মেলে আদ্রকে বলে উঠল, সরি। কি কারণে? আমার জন্য আপনাকে বেইজ্জত হতে হলো। হিল পরে চলাচলের অভ্যাস নেই আসলে। তাহলে পরলেন কেন? অর্থী জোরাজুরি করছিল, শাড়ির সাথে হিল না পরলে নাকি ভালো দেখায় না। আদ্র চোখ সরু করে অর্থীর দিকে তাকাতেই অর্থী চোরা হাসি হাসল। আদ্র গমগমে স্বরে বলল, এরপর থেকে যেটা ভালো লাগবে না, সেটা করবেন না। কেউ জোর করলেও না। আপনি আমাকে ধরেছিলেন, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে, যদি পড়ে যেতেন কমসে কম মাসখানেক সেই বিষয়টি নিয়ে হাসি তামাশা হতো। ব্যাপারটা তখন সহ্য করতে পারতেন? রজনী টলমলে চোখে দিকে মাথা নাড়িয়ে মৃদু স্বরে জবাব দিল, না, এই জন্যে আপনি যেটায় কমফোর্টেবল ফিল করবেন, সেটাই করুন। ঠিক আছে? রজনী মাথা কাত করে বলল, জি আচ্ছা। অর্থী মুখ গোমরা করল। একবার বলতে চাইল, তুমিও তো নোনা মাকে শাড়ি পরার জন্য জোর করেছ পাপা। কিন্তু কি ভেবে যেন অর্থী বলল না। তারা এখানে ভালো সময় কাটাতে এসেছে। তর্ক বিতর্ক না করলেই ভালো। এখন বলুন, কি খাবেন? রজনী খাওয়ার প্রতি কোনো আগ্রহ পেল না তাই বলল, আপনারা যা খাবেন, তাই। ওহ, ওকে। ওয়েটারকে খাবারের মেনু দিয়ে পকেট থেকে ফোন বের করল আদ্র। নাসির উদ্দিনকে মেসেজ করল, গোলাপের বুকে রেডি নাসির মিয়া? তৎক্ষণাৎ জবাব এলো, জি স্যার। 500টা গোলাপ রাখতে বলেছিলাম, ভিন্ন ভিন্ন 5টি রং মিক্স থাকবে। সেরকম ভাবেই রাখা হয়েছে তো? জি স্যার। ওকে। হাসিমুখে ফোনটা পকেটে ঢুকিয়ে রজনীর দিকে তাকালো আদ্র। আকাশের দিকে তাকিয়ে এত কি দেখে মেয়েটা? প্রাক্তন স্বামীকে মনে করে? মুহূর্তেই মনটা ছোট হয়ে এলো আদ্র, পরমুহূর্তেই মাথা থেকে উদ্ভট সব চিন্তাগুলোকে ঝেড়ে বিদায় করল। মনে মনে বলল, ভাবলে ভাবুক। আমার হওয়ার পর থেকে আমাকে ছাড়া আর কাউকে ভাবলে 144 ধারা আরোপ করা হবে ম্যাডামের উপর। নিজের অদ্ভুত কথোপকথন নিজেই মৃদু শব্দে হেসে উঠল আদ্র। সেদিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল অর্থী। আদ্র, চোখের দৃষ্টি অনুসরণ করে রজনীর দিকে তাকিয়ে সেও মুচকি হাসল। অর্থীকে নিয়ে রজনী দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আদ্র তাদের এখানে দাঁড়া করিয়ে রেখে কোথাও একটা গেল। রজনীর দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না, বরং বেশ ভালো লাগছে। এখানে কোনো মিডিয়ার লোকজন নেই। ওরা জন ছাড়া আর কেউই নেই। মাথার উপর বিশাল আকাশ, কালো চাদরে মুড়িয়ে নিশ্চুপ হয়ে আছে। মৃদুমন্দ বাতাসে অর্থীর চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। তা দেখে চুলগুলোকে হাত দিয়েই ঠিকঠাক করে দিল রজনী। তখন অর্থী আঙুল তুলে সামনে ইশারা করে বলল, নোনা মা, দেখো। রজনী তাকালো। একঝাঁক মিডিয়ার পাল হইচই লাগিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। ক্যামেরার আলোয় মনে হচ্ছে দিন হয়ে গেছে। রজনীর চোখ করকর করছে তা দেখেই। তাদের সবার সামনে আদ্রকে বিশাল বড় একটি ফুলের তোড়া হাতে এগিয়ে আসতে দেখে জমে গেল মুহূর্তেই রজনী। অর্থী সুযোগ বুঝে গাড়ির ভেতর ঢুকে পড়ল। জানালার কাচ উঠিয়ে দিয়ে সে চেয়ে রইল। তার ঠোঁট ভর্তি হাসি। মনে মনে বিধাতার উদ্দেশ্যে প্রার্থনা করল, নোনা মা যেন রাজি হয়ে যায় আল্লাহ। প্লিজ, প্লিজ, প্লিজ। এক ধরনের অসাড়তা ভর করেছে রজনীর হাতে পায়ে। কি ঘটতে যাচ্ছে সেটা তার মনে এখনই জানান দিয়ে দিচ্ছে। বলে না, মেয়েদের সিক্স সেন্স বেশ প্রখর। হাতে থাকা পার্সটাকে শক্ত করে চেপে ধরল রজনী। তার শরীর এবার একটু একটু করে কাঁপতে শুরু করেছে। এসব কি স্বপ্ন নাকি বাস্তব? অর্থী কোথায়? রজনী ফিসফিস করে ঠোঁট নাড়িয়ে বলার চেষ্টা করল, আমার হাতে একটা জোরে চিমটি কাটো অর্থী। কিন্তু বলতে পারল না। তার আগেই তার চোখের রেটিনায় একটি দৃশ্য গিয়ে আঘাত হানল। আদ্র হাঁটু গেড়ে ফ্লোরে বসেছে। তার দিকে ফুলের তোড়াটি বাড়িয়ে ধরেছে। তার চোখে মুখে হাসির ছটা, তবে সেখানে নার্ভাসনেসও উকি দিচ্ছে। সে কি যেন বলছে। কি বলছে? রজনী মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। আদ্র বলছে, এসব মিথ্যে মনে করো না প্লিজ। তোমাকে অন্য কোনো উদ্দেশ্যে বিয়ে করতে চাই, তাও ভেবো না প্লিজ। আমি নায়ক নই, আমি সাধারণ একজন। এই সাধারণ মানুষটার তোমার মতোই সাধারণ কাউকে ভীষণ দরকার রজনী। উইল ইউ বি মাই? আশ্চর্য। চোখের সামনে সাদা কালো এসব কি? বিন্দুর মতো ঘুরছে। আরে, পাথরের মতো ছিটকে তার মুখমণ্ডলে পড়ছে কেন এসব?
হঠাৎ এত অন্ধকার আসছে কোথা থেকে? এত এত শোরগোলের মধ্যেও ঝিনঝিন ধরনের একটি শব্দ ছাড়া তার কানে আর কিছু ঢুকছে না কেন? আদ্র সাহেব কি বলছেন? পুরোপুরি শুনতে পারার আগেই মাটিতে লুটিয়ে পড়ল রজনী। আদ্র বেশ চমকে উঠে রজনীর নাম ধরে চিৎকার করে উঠল। জহুরা বেগমকে শত বুঝিয়ে কোনো কায়দা করতে পারল না অভি। তিনি মানতে নারাজ। বউয়ের কাছে কোনো শাশুড়ি সজ্ঞানে মাথা নোয়াতে চায়? চায় না। জহুরা বেগমও চাচ্ছেন না। তার এক কথা, এই বাড়িতে থাকতে হলে দোলাকে তার কথা মতো চলতে হবে। ঠিকমতো কাজকর্ম করতে হবে। শ্বশুর বাড়ি বসে খাওয়ার জায়গা নয় অবশ্যই। কথাগুলো শুনতে দেরি, দোলার উত্তর দিতে দেরি হয় না। তাই নিয়ে জহুরা বেগম আরেক দফা চেঁচামেচি লাগিয়ে দেন। শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলতে এসে বড় ভাবি এসেও দোলাকে ঝাড়তে থাকেন। দোলা তাকে ছেড়েও কথা বলে না। কোনো বাড়িতে একসঙ্গে 3 নারী চিৎকার, চেঁচামেচি লাগিয়ে দিলে সেই বাড়ির অবস্থা ঠিক কি হতে পারে, সেটা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন আপনারা? অভির অবস্থাও ঠিক তাই। কানে তুলো দিয়ে দণ্ড শান্তিতে বসার কায়দা নেই। সে ঘন ঘন কিছু শ্বাস ফেলে বাড়ির বাইরে বেরিয়ে আসে। রাস্তার অপরদিকে ছোট্ট একটি জমি, তাতে ধানের চাষ করছে জনাকয়েক কৃষক মিলে। সেই ক্ষেতের একপাশে চুপচাপ পা ঝুলিয়ে বসে থাকল অভি। ঘরের ওই চিৎকার, চেঁচামেচি সহ্য করে ফ্যানের বাতাস খাওয়ার চেয়ে, নির্জন, নীরব এই স্থানে বসে রোদের গরম উত্তাপ সহ্য করাও ঢের ভালো। এখানে কি করস? শুভ, প্রশ্নে ফিরে তাকালো অভি। ভাইকে দেখে চোখজোড়া শীতল হয়ে এলো তার। দ্রুত উঠে দাঁড়িয়ে কয়েক কদম এগিয়ে এলো সে। বলল, একটা সমাধান দাও ভাই। এভাবে কতদিন? উত্তরে শুভ, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইলেও, সে আড়াল করল তা। অভির এক কাঁধে হাত রেখে প্রশ্ন করল, দুপুরে খাইছস? না, আয়, কিছু খাইয়া নেই। চল, ভাই মিলে একটা হোটেলে ঢুকল। শুভ জিজ্ঞেস করল বিরিয়ানি বা মোরগ পোলাও খাবে কিনা। অভি জানালো, এতটা খিদেও তার পায়নি। আর বাসায় গিয়ে ভাত খাওয়া যাবে। শুধু শুধু টাকা না খরচ করে সিঙ্গারা খেয়ে নিলেই চলে। শুভ অভির কথা মতো সিঙ্গারা অর্ডার করল। সিঙ্গারায় এক কামড় দিয়ে অভি বলল, দোলাকে ছেড়ে দেওয়া মানে ওর বাপকে 3 লাখ টাকা ব্যাক দেওয়া। আবার ঘরের জন্য যতগুলা জিনিস দিছে, সেগুলাও দিয়ে দিতে হবে। আমার দোকান দেওয়ার স্বপ্নও জলে যাবে। আর দোলার সঙ্গে তাল মিলিয়ে থাকলে ওর বাপের থেকে আরও পাওয়া যাবে পড়ে। ঠিক বললাম কি না বলো? হুম, ঠিকই তো। অথচ আম্মা এই সামান্য ব্যাপারটা বুঝতেছেন না। উনিই তো দোলাকে পছন্দ করে আনছেন। উনার যৌতুক দরকার, ঘরের জিনিসপত্র দরকার, সেগুলো সব পাইছেন। তারপরও কেমনে আশা করেন বউ ঘরের বান্দির মতো খাটবে? দোলার বাবা আমারে স্পষ্ট বইলা দিছে, আমি এত কিছু দিছি মেয়ের সুখের জন্য। আম্মারে কেমনে বুঝাই আমি? তোর ভাবির বাসা থেকেও তো কত কিছু পাইছি আমি। তারপরও তোর ভাবি কি আরাম আয়েশে এই সংসারে আছে? সবাই কি এক হয় ভাই? হাতের 5 আঙুল তো সমান না। তাইলে আর কি, আলাদা হইয়া যা। বলো কি? আঁতকে উঠল অভি। এত সমস্যার মধ্যেও সে আলাদা হওয়ার কথা চিন্তা করেনি, যদিও দোলা প্রতিদিন রাত বারবার আলাদা হওয়ার সুর ভাজছিল তার কানের গোড়ায়। আর তার ভাইও একই কথা বলল। তবে কি আলাদা হওয়া ছাড়া সত্যিই কোনো উপায় নেই? দীর্ঘশ্বাস ফেলে অভি। শুভ আর কোনো জবাব দেয় না। কাঁচামরিচে কামড়ের পর কামড় বসিয়ে যাচ্ছে। নীরবে খেতে খেতে অভি সিদ্ধান্ত নেয়, আজ বাসায় গিয়ে আলাদা হওয়ার কথা সে তুলবে জহুরা বেগমের কানে। দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে থামে।